চলো আসছে তো গৌতম গৌতম ঢুকে আসে প্রেমিক প্রেমিক আজকে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে রায় ছিল 32,000 চাকরি বাতিল সেই মামলাকে খারিজ করে দিল, সেই রায়কে খারিজ করে দিল, তারা স্কুলে পড়াবেন। আপনি একটা টুইটও করেছেন, কি বলবেন? না, আমি তো আমার ইতিমধ্যে আমার প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে জানিয়েছি। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে, এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখুন, আমি এইখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চে কি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না, কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, ঠিক এর পরে, তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো। তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাতযুক্ত ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারেন, আইন সমান থাকে। এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। আপনি মনে হয় যে এই রায়ের পর যে এই যে দুর্নীতির এত অভিযোগ ছিল সেটা নিয়ে কি বলবেন? যে দেখুন, আমাদের কাজ বলবো অভিযোগ ছিল, মানে ধরুন SMS এর চাকরি বা র্যাঙ্ক যাওয়া, একাধিক অভিযোগ। দেখুন, আমাদের এখন যেটা কাজ হচ্ছে, অভিযোগ তো অভিযোগের মতো ছিল, তার জন্য যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে সেটা করেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে SSCর যোগ্য চাকরিহারা শিক্ষকরা আছেন, তারা যাতে স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেটাকে সুনিশ্চিতকরণ করা। এবং গত 5 বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, ED, বিরোধী দলগুলোর আক্রমণ, গণমাধ্যমের একাংশের আক্রমণ, ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ, এগুলো নিয়ে যে গত 5 বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিয়ে আমরা এটা কাজ করেছি। আমরা যদি এখন এই প্রাথমিকের পর SSC যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা, মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডিভিশন বেঞ্চ একটা কথা বলেছে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই 32,000 চাকরি যদি বাতিল হয়। সেই প্রেক্ষাপটে এই রায়, এইটাকে বুঝতে পারলাম না, প্রশ্নটা আরেকবার বলুন। এই
32,000-এর চাকরি যদি বাতিল হয় তাহলে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে, প্রায় 9 বছর, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাদের জীবনে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ বিচার যার তরে প্রাণ ব্যথা নাহি পায়, তার দণ্ডদান বিধাতার অত্যাচার। মাননীয় বিচারপতি যে অবজারভেশন করেছেন, বিচারপতি দেখুন তো প্রায় বিধাতার মতোই, তারা সত্যি একটা আদেশ দেন, এবং সেই আদেশের মধ্যে যদি চোখের জল বা বেদনা বা সমবেদনা বা সহানুভূতি যদি না মিশে থাকে, তাহলে সেটা একপেশে হতে বাধ্য। সেটার মধ্যে সেটা সাবস্ট্যান্সিং, মানে প্রায় একটা জল ছাড়া নারকেলের মতো একটা শুষ্ক হয়ে যায়। তো আমি মনে করি যে 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 কথাটা মাননীয় বিচারপতি তার পর্যবেক্ষণ বা রায় বলেছেন, সেটা এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ, যেটা মহামান্য আদালতের ওপর যে মানুষের যে ভরসা তাকে আরো প্রথিত করলো। তবু ডিভিশন বেঞ্চে তো এই রায় হলো, 32,000 চাকরি বহাল থাকলো। এক পক্ষ আইনজীবী তারা আজকেও বলেছেন যে তারা একে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও একই কথা বলছে, তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা খুশি না। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে। এটা খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না, তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাহলে তাদের মানে তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। তো 32,000 চাকরির ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেই চাকরি বহাল থাকলো, এই একই রকমটা কি 26,000-এর ক্ষেত্রে হতে পারতো? কোথাও কি খামতি রয়েছে? আমি তো আবার বলছি, আমি রায় নিয়ে কোনো কথা বলবো না, কেননা সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে এই এই পদ্ধতির মধ্যে, আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋত সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। ফলে এটা নিয়ে আপনারা যেরকম বলছেন যে এটা 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 কি ফাঁক ছিল কিনা, আছে কিনা, তার থেকেও বড় কথা সেটা এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের পরীক্ষা হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, যাচাইকরণ চলছে। এইটা যতক্ষণ না আমরা তাদের প্রত্যয় বা ভরসা দিতে পারছি, ততক্ষণ আমি তাদের চাকরি কেন বাতিল হয়েছিল সেই রায়ে কোনো গন্ডগোল ছিল কিনা সেই নিয়ে আমি অন্তত কোনো মন্তব্য করবো আমি করবো না। একটা বিষয় হচ্ছে, এবার ওনাকে একটা বিষয় বলছি, প্রাক্তন বলছি যে এই অতীত দেখা গেছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাত্রা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তার জেল যাত্রা হয়েছে, অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। আজকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলছেন, তারা দুর্নীতির শিকার হয়েছেন। এই অর্ডারের পর এইগুলো কি তাহলে মিথ্যে হয়ে গেল? মানে এটা তো মিথ্যে হলো। দেখুন, কি মিথ্যে হলো কি সত্য হলো আমি বলতে পারবো না। আজকে যে শিক্ষকরা যাদের চাকরি থাকলো, যারা একটা মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা যে আবার চাকরি কর্মস্থলে মাথা উঁচু করে যেতে পারবেন, এটাই আমাদের কাছে বড় কথা। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে 26,000 32,000 এইসব নিয়ে একটা প্রশ্ন বারে বারে উঠছে, শিক্ষা দপ্তর কি আদৌ নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে পারে? এই প্রশ্ন বারে বারে আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে যেভাবে আমরা এবার এসএসসি পরীক্ষা নিয়েছি বা প্রাইমারি টেট 2024, তাই তো নিয়োগ দিয়েছে 22-এর, হ্যাঁ, যে যে পরীক্ষা প্রাইমারি পর্ষদ নিয়েছে সেটা খুবই স্বচ্ছভাবে নিয়েছে, এবং আমার মনে হয় যে এর 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 ভারতবর্ষে অন্য কোনো রাজ্য এতটা স্বচ্ছতার সঙ্গে কোনো পরীক্ষা নিয়েছে কিনা। প্রথম কথা, চাকরি স্কুলে বা স্কুলের চাকরিতে পরীক্ষাই হয় না বেশিরভাগ রাজ্যে। আমাদের রাজ্যে তাও তো পরীক্ষা হয়, মুখ্যমন্ত্রী পরীক্ষা জারি রেখেছে। তো এটা নিয়ে আর অন্য কোনো মানে মানে এর স্বচ্ছতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন, আমি বলবো, আমি তো আগেও বলেছি, কোর্টে যান, ওয়েলকাম করছি। কিন্তু আপনার দপ্তর এই স্বচ্ছতার কথা বলছেন, সেটা যদি মেনেও নেওয়া যায়, কিন্তু আগে এটা পারলো না কেন? আমি আগের আমার সময়, আগেকার যে সময় আমি ছিলাম না বা আমরা ছিলাম না, তার সঙ্গে আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো তুলনা করবো না। এটা আমাদের মেনে নিতে হবে, এটা একই সরকার, মন্ত্রক বা যাই চেঞ্জ হোক না কেন, বা মন্ত্রী বা চেয়ারম্যান চেঞ্জ হোক না কেন, এটা আমাদেরই সরকার, মমতা ব্যানার্জির সরকার। তো আমরা একত্রিত হই, আমরা এটা দায়ভার গ্রহণ করছি।
তবে ওই কর্মরত শিক্ষকরা মানে যাদের চাকরি থেকে গেল তারা আজকে অকাল দোল খেলছেন, আবির মাখছেন, মিষ্টি খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অভিনন্দন। আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে। আমার মুখ্যমন্ত্রীকে বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াচ তার মধ্যে পড়েছে, আপনাদের উদ্বেগ। কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন, আপনারা কর্মস্থলে যেতে পারছেন এবং আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেটা সেট করে দিয়েছে, একপাশে সরিয়ে রাখা হয়েছে। আহ, ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী, আমার সরকারের উপর ভরসা রাখুন। গৌতম বাবুর কাছে কি বলছেন? হ্যাঁ, গৌতম বাবু, আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি একটা নিয়োগ প্রক্রিয়া সামনে করতে চলেছেন, এই যে পুরো প্রসেসটা, এটা থেকে কি শিক্ষা নেবেন, কোন কথাগুলো মাথায় রাখবেন? অ্যাপটিটিউড টেস্ট প্রাইমারি বোর্ড 9 বলে একটা অভিযোগ উঠেছিল, সে বিষয়ে আপনার ক্লারিফিকেশন যদি বলেন। আমরা কিন্তু 2022-এর মাননীয় মন্ত্রীর পরামর্শে আমরা টেট নিয়েছিলাম, একেবারে ট্রান্সপারেন্টলি টেট নিয়েছিলাম। তাদের আমরা 2024 সালে প্রায় 10,000 জন ক্যান্ডিডেটকে আমরা নিয়োগ দিয়েছি। এখনো পর্যন্ত আদালতে একটিও কেস নেই এই নিয়োগের বিরুদ্ধে। এর দ্বারাই প্রমাণ হয় যে 2024-এ যারা নিয়োগ পেয়েছেন গোটা রাজ্যের প্রায় 10,000 ক্যান্ডিডেট, সেটা কতটা স্বচ্ছ ছিল। আর সামনের যে প্রসেসটা, ওটার ক্ষেত্রে সামনের প্রসেসটা আমরা এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি, তারপরে ইন্টারভিউ পর্ব শুরু হবে। আমরা তাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন একেবারেই আমরা ভিডিওগ্রাফি করছি, তারা যে ইন্টারভিউ দেবেন ভিডিওগ্রাফি করছি, টোটালটাই ভিডিওগ্রাফি করা আছে। 2024-এর আমরা নিয়োগ দিয়েছিলাম, কিন্তু টোটালটাই ভিডিওগ্রাফি করা আছে। না না, আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে ক্লিয়ারলি বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়নি, যেটা প্রমাণ উপস্থাপিত করা হয়েছে সেটা যথোপযুক্ত নয়। আমরা প্রমাণ দিয়েছিলাম যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, সেটা মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ, মাননীয় আদালত সেটা মেনে নিয়েছেন। বলছি, আপনার সময় কোনো অভিযোগ হচ্ছে না, কিন্তু আপনার আগে এই পর্ষদে এত অভিযোগ, যার ফলে প্রায় দুটো মিলিয়ে প্রায় 58,000 চাকরি বাতিল হয়েছে। আজকে যদিও সেটা খারিজ হয়েছে, কিন্তু এটা হলো কেন? মানে মানে কি খামতি ছিল যেটা আপনি দূর করেছেন এখন? না না, এটা মাননীয় মন্ত্রী একটু আগেই বললেন। 2016 সালে মাননীয় মন্ত্রী ছিলেন না, কিন্তু মন্ত্রক ছিল, আমিও ছিলাম না, কিন্তু 2016 সালে 42,627 জন চাকরি পেয়েছিলেন। তার মধ্যে 32 জনের প্রশিক্ষণ নেই বলে তাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা জানেন সেটা কবে বাতিল করা হয়েছিল? 2023 সালের 12ই মে। কিন্তু আমাদের মন্ত্রক, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 2017 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মোতাবেক 2017 সালের আগে সবার কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন। তাহলে এই যুক্তি খাটে না। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল। এর দ্বারা প্রমাণ হয় যে 2016 সালের নিয়োগ আজকে রায় থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্টলি হয়েছে। না দেখুন, না, এটা তো আমি বললাম, আজকের রায়ের ফলে এগুলো সবই তো খারিজ হয়েছে। বলছি, ব্যাস, হ্যাঁ। আমি একটু বলবো যে আজকের এই যে আপনারা মাননীয় মন্ত্রী পর্ষদকে দিলেন, আমি বলবো যে পর্ষদ তো এডুকেশন ডিপার্টমেন্টের, মন্ত্রকের একটি অংশ। এটা মাননীয় মন্ত্রী, উনি 6 মাস শুধু নয়, আমি বলে দিচ্ছি 2023 সালের 12ই মে যেদিনকে 32,000 শিক্ষকের চাকরি যেদিনকে বাতিল হয়, তারপর থেকে উনি যেভাবে মানে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, প্রতিটি স্টেপে কি করতে হবে তিনি নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু যদি না থাকতেন, আজকে আমরা এই যে বিজয়ের দোরগোড়ায় পৌঁছতে পারতাম না। আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে হাইকোর্টের যে সম্মানিত মহামান্য যে ডিভিশন বেঞ্চের বিচারপতি যারা এই রায় দিয়েছেন, এবং পর্ষদের হয়ে যে সমস্ত যারা আমাদের কাউন্সিল ছিলেন, আইনজীবী ছিলেন, লয়ার ছিলেন, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যিনি না থাকলে পরে আমি বলবো যে সবটাই সুসম্পন্ন হতো না। তিনি হচ্ছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্ষদ এবং আমি সরকারের অংশ হিসাবে, পর্ষদের সভাপতি হিসাবে আমি রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় উৎসর্গ করছি। এটা এসএসসি এর সঙ্গে কথা বলুন। এসএসসি আপনাদের পুরোটাই